এর অনেক উপদেষ্টার পারফরম্যান্স একেবারেই জিরো। তাদের দক্ষতা, যোগ্যতা নিয়েও নানামুখী প্রশ্ন আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেষ দিকে এসে মানে ১৪ মাস পর এই মুহূর্তে এই সরকারের সফলতা আকাশচুম্বী। প্রথম সফলতা হচ্ছে গুম খুনের অপরাধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এটা হচ্ছে ১ নম্বর। ১৫ সেনা কর্মকর্তাকে বাঁচাইতে সেনাবাহিনী বা বিভিন্ন মহল যেই চক্রান্ত করেছিল সেই চক্রান্ত কিন্তু নস্যাৎ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ১৫ সেনা কর্মকর্তা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিবেন এটাও কিন্তু কেউ ভাবছিল না, হঠাৎ করে হয়ে গিয়েছে। অতএব তাদের বিচার কিভাবে করতে হবে সেটা ডক্টর ইউনূস একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলবো, এর আগে চলুন একটা আলোচনা শুনি। মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অপরাধী সেনাদের রক্ষার চক্রান্ত নস্যাৎ করলেন ডক্টর ইউনূস। গত ১৪ মাসে ডক্টর ইউনূসের পারফরমেন্স নিয়ে আমরা নানা সমালোচনা করেছি। ১৪ মাসের যদি পারফরমেন্স আমরা একটা ব্যারোমিটারে মাপি তাহলে কি দেখব? এই পারফরম্যান্সের মধ্যে সবচেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে আছেন মোহাম্মদ ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার পারফরম্যান্স একেবারেই জিরো। তাদের দক্ষতা, যোগ্যতা নিয়েও নানামুখী প্রশ্ন আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেষ দিকে এসে মানে ১৪ মাস পর এই মুহূর্তে এই সরকারের সফলতা আকাশচুম্বী। প্রথম সফলতা হচ্ছে গুম খুনের অপরাধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এটা হচ্ছে ১ নম্বর বড় ধরনের অর্জন। আর দ্বিতীয় অর্জন হচ্ছে জুলাই সনদে সব রাজনৈতিক দলের অঙ্গীকার বা প্রতিশ্রুতি গ্রহণে সফলতা। দেখুন, এই দুটো বিষয় জাতির জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে গুম খুনের সঙ্গে জড়িত সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা, গুঞ্জন বা খবরাদি ছড়িয়েছিল, কিন্তু সেটা এখন স্তিমিত হয়েছে। এই যে গুঞ্জন গুজব বা আশঙ্কার পিঠে একদম শেষ পেরেকটি মেরে দিয়েছেন মোহাম্মদ ইউনূস আজকে। আপনারা বলবেন যে এটা আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব হয়েছে তার কৌশলী ভূমিকার কারণে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন মোহাম্মদ ইউনূস, আর সহপ্রধান বা সহসভাপতি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। যাই হোক, ঐক্যমত্য কমিশনের পুরো কমিশনের সদস্যরাই আসলে নানাভাবে প্রচেষ্টা চালিয়েছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারাবাহিকভাবে বৈঠক করে একটা সমঝোতায় আসার। আমরা জানতে পেরেছি যে ১৭ই অক্টোবর জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। ৩৩টি রাজনৈতিক দল এবং জোট ৩ মাস ব্যাপী এই ঐকমত্যের আলোচনায় অংশ নিয়েছে। কিন্তু আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, আপনারা নিশ্চয়ই জানেন বৈঠক হবার কোনো কথা ছিল না। কারণ বৈঠক যা হবার হয়ে গেছে। জুলাই সনদে কি থাকবে তাও নির্ধারিত হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই আমরা বিকেলে গণমাধ্যম মারফত জানলাম যে আরেকটি জরুরি বৈঠক হচ্ছে। কেন হচ্ছে জানেন? এটার কারণ ছিল বা কেন হয়েছে সেটার কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে একটা আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। এর কারণও রয়েছে। প্রথমত, যে জুলাই সনদ কার্যকর করার কোনো কথা উল্লেখ নেই এই অভিযোগ। দ্বিতীয়ত, নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটারও উল্লেখ নেই। এই দুটি অভিযোগের কারণে কোনো রাজনৈতিক দল বেঁকে বসেছে যে জুলাই সনদে স্বাক্ষর তারা করবে না। এর মধ্যে স্টেক হোল্ডার হিসেবে এনসিবি এবং বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাও দোদুল্যমানতার মধ্যে ছিল। কিন্তু আজকের এই বৈঠকের পর দোদুল্যমানতা কেটে গেছে এবং এই যে আশঙ্কা কেটে যাওয়া, এর মধ্য দিয়ে অপরাধী সেনাদের রক্ষার চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। প্রিয় দর্শক, কিভাবে কাটলো এই আশঙ্কা? আমি সেটাই বলছি। প্রিয় দর্শক, রাজনৈতিক দলের নেতারা আজকের বৈঠকে সবাই মোহাম্মদ ইউনূসের কাছে দায়িত্বভার অর্পণ করেছেন। আমি গত দুদিনে যে বিষয়টি বারবার উত্থাপন করার চেষ্টা করেছি এই লাইভে বা বিভিন্ন টকশোতে গিয়ে, যে এই সরকারের ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়েছে এই সরকারকে। তাহলে এই সরকার কেন সিদ্ধান্ত নিতে পারছে না? তারা কেন রাজনৈতিক দলগুলোর পেছনে পেছনে ঘুরছে? তারা কেন বিএনপিকে, কখনো জামাতকে, কখনো এনসিপিকে ভয় পাচ্ছে? তাদের হাতে তো ক্ষমতা রয়েছে। জনগণ রক্ত দিয়ে এই সরকারকে অধিষ্ঠিত করেছে। তাহলে কেন তারা
নতজানু হচ্ছে বারবার রাজনৈতিক দলগুলোর কাছে ভিক্ষার ঝুলি হাতে ঘুরছে। কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোরালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যেসব বিষয়ে এখনো সমঝোতা হয়নি বা যেসব বিষয়ে আসলে বাস্তবায়িত হবে কিনা উদ্বেগ আছে, সেই সব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে দায়িত্ব নেবেন, যে সিদ্ধান্ত দিবেন, সেটা আমরা মেনে নেব। এটা তো বড় স্টেটমেন্ট। ৫৪ বছরে এই ধরনের ঘোষণা আসেনি। রাজনৈতিক দলগুলো অবশ্যই স্যালুট পাবে, অবশ্যই একটা উদারতার লক্ষণ। তবে নির্বাচন যেন মধ্য ফেব্রুয়ারিতেই হয়, এটা নিয়ে জোর দিয়েছে বিএনপি সহ কেউ, কেউ। মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন যে, জুলাই আ সনদ ঘোষণার পর আমাদের পরের যে গুরুত্বপূর্ণ কাজটি, সেটি হচ্ছে নির্বাচনের আয়োজন করা। সেক্ষেত্রে ফেব্রুয়ারিকে আমরা কোনোভাবেই অতিক্রম করব না। প্রিয় দর্শক, এখন আলোচনার যে শিরোনাম, অপরাধী সেনাদের রক্ষার চক্রান্ত নস্যাৎ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের এই আলোচনার মধ্য দিয়ে, এই বৈঠকের মধ্য দিয়ে সেনাবাহিনীকে ঘিরে এক শ্রেণীর ব্যক্তিবর্গ যে কল্পনা বিলাসী স্বপ্ন দেখছিলেন যে সেনাবাহিনী এই সরকারকে উৎখাত করে তৃতীয় একটি সরকার প্রতিষ্ঠা করবে বা এই ভ্যাকুয়ামে নিজেরা বসে যাবে, যেমন ঘটনা ঘটেছে তিউনিসিয়ায়। তিউনিসিয়ায় যদিও সেনাবাহিনী হস্তক্ষেপ করেনি সরাসরি, কিন্তু তৃতীয় একটি পক্ষ বসেছে। আমরা মিশরের উদাহরণকে সামনে আনতে পারি যে মিশরে আমরা দেখেছি সিসি তিনি নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে একটি স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছেন। যদিও এটা আসলে জনগণের সরাসরি ভোটে না, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার। আর গণ অভ্যুত্থানের চেয়ে বড় বৈধতা পৃথিবীতে আর কিছুই নেই। এখন দেখুন, এই যে আজকে ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক এবং এই বৈঠকে মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর তার প্রতি নিরঙ্কুশ সমর্থন আদায় করে নিলেন। এর ফলে সেনাবাহিনীকে ঘিরে যারা চাল দিচ্ছিলেন, যারা চক্রান্ত করছিলেন, ফাঁদ তৈরি করছিলেন, তাদের চক্রান্ত অনেকাংশেই বা প্রায় বা চূড়ান্তভাবেই নিষ্পত্তি হয়ে গেল। কেন? একটা জাতির, একটা দেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলগুলো বসে যখন অকাট্য বা দৃঢ় সিদ্ধান্ত নেয় যে আমরা এই গণ অভ্যুত্থানের পক্ষে একটা সনদে স্বাক্ষর করছি বা সনদকে মেনে নিচ্ছি, তখন এই রাষ্ট্রেরই সহযোগীমূলক অন্য কোনো ইনস্টিটিউট, ধরুন সেনাবাহিনী, ধরুন সচিবালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান বা বিচারালয়, তারা কখনোই এই প্রয়াস চালাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার। কারণ সব রাজনৈতিক দল, সব মত পথের প্রতিনিধিরা একমত হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়িত হবে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করব। এর মধ্য দিয়ে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে গেল। সরকারের এই মেয়াদে সবচেয়ে বড় সফলতা এটি। যুগ যুগ ধরে এই সনদ যখন সামনে আসবে, তখন মানুষ স্মরণ করতে বাধ্য হবে যে এর সঙ্গে কারা যুক্ত ছিল, কোন রাজনৈতিক দলগুলো কি ভূমিকা রেখেছে, সরকারের ভূমিকা কি ছিল। সুতরাং এইরকম একটা বড় গুরুত্বপূর্ণ চূড়ান্ত বিষয়কে লঙ্ঘন করার দুঃসাহস কোন ইনস্টিটিউট দেখাবে না। এটি হচ্ছে একদম দিবালোকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ একটি বিষয়। সুতরাং আজকের এই জরুরি ঐক্যমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর নিরঙ্কুশ সমর্থন সকল অগণতান্ত্রিক প্রয়াসকে আসলে নস্যাৎ করে দিল। এর পেছনে অবশ্যই সেনাবাহিনীর দুঃখিত, এর পেছনে অবশ্যই মোহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই সেটা প্রধানতম ভূমিকা। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়ে আমরা নির্বাচনের বিষয়েও আজকে খুব স্পষ্ট একটি বার্তা পেলাম। মধ্য ফেব্রুয়ারি মানে 15ই ফেব্রুয়ারিকে অতিক্রম করছে না কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা বড় একটা বিষয়। তার মানে এই জাতি এখন ১ মাসের মধ্যে নির্বাচনমুখী হয়ে যাবে, নির্বাচনের দিকে ঝুঁকে যাবে। ফলে তৃতীয় কোনো ফাঁদ বা তৃতীয় কোনো পক্ষের সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের অপপ্রয়াসের তৎপরতাও বন্ধ হবে। আর তৃতীয় বিষয়টি হচ্ছে, এটিও খুব চমকপ্রদ বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখছি যে দুজন, প্রথমত জেনারেল কবির আহমেদ তিনি পালিয়ে গেছেন। আরেকজন পালিয়েছেন, তিনি সেনাবাহিনীর বর্তমান কর্মরত নন, কদিন আগে অবসরে গেছেন। যাই হোক, আমি বর্তমান নিয়েই কথা বলছি।
সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন বর্তমানে কর্মরত। এই ১৬ জনের মধ্যে একজন পালিয়ে গেছেন। তার নাম জেনারেল কবির আহমেদ। ভারতে পালিয়ে গেছেন, এটা নিশ্চিত হওয়া গেছে। এই পালিয়ে যাওয়ার পর প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার কারণে সব বন্দরগুলোতে অতি জরুরি অবস্থা জারি করেছে, যেন কোনো অপরাধী পালাতে না পারে। এরপর প্রত্যেকটা জায়গায় কিন্তু নজরদারি তীব্র থেকে তীব্রতর হয়েছে। যেহেতু নাম ঘোষণা হয়ে গেছে, একজন জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন, সুতরাং এখন দেশে থাকা আর ১৫ জন বর্তমানে কর্মরত সেনা সদস্যদেরকে জরুরি ভিত্তিতেই কিন্তু হেফাজতে নিতে হয়েছে সেনাবাহিনীকে। তাহলে এই ১৫ জনকে আর কেউ পালাতে দিতে পারবে না। এটা নিশ্চিত হয়ে গেলাম আমরা যে ১৫ জন এখনো সেফ হোমে বিচারের অপেক্ষায় আছে। এটা মন্দের ভালো। দেখুন, যদিও টিআইবি প্রশ্ন তুলেছে যে তাদের জন্য কেন সেনা সদরে সেফ হোম? এটা তো বিচারের ক্ষেত্রে ন্যায্যতা হলো না। একজন আসামি তাকে জেলখানায় রাখবেন আর আপনি সেনাবাহিনীর সদস্য বলে সেনা সদরে হেফাজতে রাখবেন, তা তো হয় না। এই যে প্রশ্ন উত্থাপন, এটা কিন্তু সরকারের বা জনগণের দাবিকেই শক্তপোক্ত করছে। এরপর আপনারা নিশ্চয়ই জানেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই যে সেনাবাহিনীর কতিপয় সদস্য যারা গুম খুনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছে। এখন কেন আমি তৃতীয় বিষয়টি বললাম যে একজন কবির আহমেদ পালিয়ে যাবার পর সব জায়গা থেকে সতর্কতা, নজরদারি বেড়েছে, সচেতন হয়েছে। আপনাদের একটা আশার খবর বা সুখবর জানিয়ে দেই, এখনো অনেক অপরাধী দেশের অভ্যন্তরে রয়েছেন। রাজনৈতিক অনেক অপরাধী, একইভাবে প্রশাসনের অনেকে আছেন। এখন জনগণের পক্ষ থেকে যদি জোরালো দাবি উঠতে থাকে, এই প্রতিবাদ জারি থাকে, তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার তার প্রশাসনকে বাধ্য করাতে পারবে এইসব অপরাধীদের অতি দ্রুত সময়ে গ্রেফতার করাতে। কিন্তু কোনো ধরনের গড়িমেশি যদি হয়, তাহলে জনগণ যে ফুঁসে উঠবে এটা প্রায় নিশ্চিত, এবং আন্তর্জাতিক কমিউনিটি থেকে এর নিন্দা আসবে, এটাও আমাদের কাছে স্পষ্ট। এখন এমন আর কোনো পক্ষ নেই যে যারা গুম খুন বা এইসব গণহত্যার পক্ষে দাঁড়াবে, সেটা পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক। এমন কোন শক্তি আর নেই, সেটা দেশের ভেতরে হোক বা আন্তর্জাতিক ভাবে হোক। কিন্তু ষড়যন্ত্র বা চক্রান্ত সেটা তো বহমান থাকবেই, কিন্তু ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে একজন কবির আহমেদ পালিয়ে যাবার পর চূড়ান্ত পেরেক কিন্তু শক্তিশালী ভাবেই মারা হয়েছে। প্রিয় দর্শক, শুনেছেন ডক্টর ইউনূস কিন্তু তলে তলে সবকিছু করেছেন। এই যে তার কাজটা সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি করো না, এটা আমি বলবো তার সবচেয়ে সেরা কাজ হয়েছে। এখন নিশ্চিত হচ্ছে এদের শাস্তিটা নিশ্চিত করা। যদি এদের শাস্তিটা নিশ্চিত করে যেতে পারেন, আমি বলবো তাদেরকে বসানো আমাদের সামান্য পরিমাণ হলেও উপকার হয়েছে। যদি তারা কিছু করেনি, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, এজন্য বড় কিছু তারা করতে পারে নাই, কিন্তু এই কাজটা অতি দ্রুত এবং খুব সফলতার সহিত তাদের করা উচিত। কমপক্ষে এতটুকু করলে হয়তো জনগণ তাদেরকে রাস্তাঘাটে পিটাবে না।